আজকের এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকে, মোট 5টি প্রশ্ন থাকে 8 নাম্বারের। তো সেইগুলো করতে হয়, তার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। এর আগেও আমি সাজেশন দিয়েছিলাম, তো সেখান থেকে আমি অ্যান্সারগুলো ফোকাস করিনি। তো আজকে উত্তরসহ সেই 10টি ডেসক্রিপটিভ প্রশ্ন, যেগুলো করলে তোমরা 100%ই কমন পেয়ে যাবে, তো সেইগুলো আমি নিয়ে এসেছি আজকে। তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি অন্যান্য বিষয় যেমন বাংলা, সংস্কৃত, ইতিহাস, স্বাস্থ্যসার শিক্ষা, পুষ্টিবিজ্ঞানের সাজেশন আমি তৈরি করেছি। তো সেগুলো পেতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো রাষ্ট্রবিজ্ঞানের যে 10টি প্রশ্ন আমি করেছি তাদের মধ্যে প্রথম প্রশ্নটি হলো 1 নম্বরে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? তো এটি আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 100% লিখে রাখো, এই প্রশ্নটি আসতে চলেছে। এবার আমি প্রশ্নগুলো আগে বলে দিচ্ছি, তারপর একে একে উত্তরগুলো দিয়ে দেবো। তো তোমরা 2 নম্বরের প্রশ্নটা স্কিপ করবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে আসতেও পারে। তো আমি এটা রাখবো না, তবু আমি যেহেতু সেই চ্যাপ্টার থেকে, এই আন্তর্জাতিক চ্যাপ্টার থেকে, এখান থেকে একটি প্রশ্ন আমি রেখেছি যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নটা রেখেছি। তো এটি করলেই হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, এটা দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়ন কী, এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়ন কী, এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত মতবাদটি লেখো। পরবর্তী প্রশ্ন, গান্ধীবাদ বলতে কী বোঝো? গান্ধীবাদের মূলনীতি অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। উভয় কক্ষ বলতে রাজ্যসভা এবং লোকসভা। লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো। ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং ক্রেতা সুরক্ষা আদালতে গঠন ও উদ্দেশ্য লেখো। তো এই 10টি প্রশ্ন আমি রেখেছি। এখানে 11টি প্রশ্ন দেখতে পাচ্ছ, কারণ এখানে যে 2 নম্বর প্রশ্নটা আমি এটি তোমাদের স্কিপ করতে বলেছি, এটা করার দরকার নেই। তো প্রথম প্রশ্ন যেটি ছিল সেটি হলো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো এটি প্রথম প্রশ্ন আমি রেখেছিলাম, উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি, সেখান থেকে প্রথমে বেশ কিছু ভূমিকা সম্পর্কিত কিছু লেখা রয়েছে। তো আমি কোনো প্রশ্নই আমি রিপিট করব না, তোমাদেরকে বারবার বলছি স্কিপ করবে না, আস্তে আস্তে সমস্ত উত্তরগুলো দেখতে থাকো। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এখান থেকে পার্থক্য শুরু হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। তারপর সেখান থেকে প্রথম পয়েন্ট শুরু হচ্ছে, আলোচনা ক্ষেত্রের পরিধিগত পার্থক্য। প্রথম পয়েন্ট, প্রথম পার্থক্য। দ্বিতীয় পয়েন্ট, বিষয়বস্তুগত পার্থক্য। তৃতীয় পয়েন্ট, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। এবং শেষে উপসংহার। অর্থাৎ 3টি পয়েন্ট রয়েছে এখানে। 3টি পয়েন্ট লিখলেই তোমাদের যে 8 নাম্বার সেটা সম্পূর্ণ হয়ে যাবে। 3টি পয়েন্ট অনেক বড় হয়ে যাবে। 3টি পয়েন্ট এবং উপসংহার এবং সামনে ভূমিকা লিখলেই এই 8 নাম্বার সম্পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তো প্রথমে বিশ্বায়নের প্রকৃতির লেখা রয়েছে পয়েন্ট, তো তার সম্পর্কে কিছু ভূমিকা দেওয়া রয়েছে এবং তারপর থেকে প্রকৃতি প্রথম শুরু হচ্ছে অর্থনৈতিক দিক। প্রথম পয়েন্টে অর্থনৈতিক দিক থেকে সেখানে দেওয়া রয়েছে। তারপর রাজনৈতিক দিক 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট সাংস্কৃতিক দিক। 4 নম্বর পয়েন্ট পরিবেশগত দিক। এবং এখানে শেষ হচ্ছে। আমি বারবার বলবো যে আমি কোনো প্রশ্ন রিপিট করব না, তোমাদেরকে ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে হবে। এবং আমি উত্তরগুলো নিয়েছি সমস্ত যে ছায়া প্রকাশনী, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা রয়েছে সেখান থেকে নিয়েছি। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের ব্যাখ্যা দাও। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের ব্যাখ্যা দাও।
এখানে মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব, এখানে ভূমিকা দেওয়া রয়েছে। তারপর এখানে প্রথম পয়েন্ট শুরু হচ্ছে, সমাজ বিবর্তনের বিশেষ স্তরে রাষ্ট্রের উদ্ভব। দ্বিতীয় পয়েন্ট, রাষ্ট্র সম্পত্তির মালিকানার নিরাপত্তার হাতিয়ার। 3 নম্বর পয়েন্ট, সমাজ বিকাশের ধারায় রাষ্ট্রের আবির্ভাব ও রূপান্তর। এবং তার মধ্যে বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো হলো আদিম সাম্যবাদী সমাজ, 2 নম্বর দাস সমাজ, 3 নম্বর সামন্ততান্ত্রিক সমাজ, 4 নম্বর ধনতান্ত্রিক সমাজ এবং 5 নম্বর সমাজতান্ত্রিক সমাজ। এবং পরবর্তী যে পয়েন্ট 4 নম্বরে রাষ্ট্রের অবলুপ্তি এবং 5 নম্বর পয়েন্ট লেনিনের অভিমত। এবার 4 নম্বর প্রশ্ন, গান্ধীবাদ বলতে কি বোঝো এবং গান্ধীবাদের মূলনীতি অহিংসার মূল্যায়ন করো বা অহিংসার অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে গান্ধীবাদ সম্পর্কে বেশ কিছু ভূমিকা দেওয়া রয়েছে। প্রথমে একটা স্ট্যাঞ্জা রয়েছে এতটাই, পরবর্তীতে আবার এখান থেকে দ্বিতীয় স্ট্যাঞ্জা শুরু হচ্ছে, সেটা এখানে গিয়ে শেষ হচ্ছে। তার পরবর্তীকালে অহিংসা নিয়ে পয়েন্টটা শুরু হচ্ছে। তারপর অহিংসার অর্থ দেওয়া রয়েছে। তারপর অহিংসার প্রকৃতি, সেখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে। অহিংসার মধ্যে ভীরুতা বা কাপুরুষতার স্থান নেই। পূর্ণ অহিংসা বাস্তবে অসম্ভব। অহিংসা হলো আত্মিক শক্তি। 4 নম্বর হিংসার প্রতিরোধ অহিংসা। 5 নম্বর সামাজিক গুণ হিসাবে অহিংসা। 6 নম্বর গণতন্ত্র ও অহিংসা। তারপর এখানে সমালোচনা হচ্ছে। সমালোচনাতে 1 নম্বরে রয়েছে অতিমাত্রায় ধর্মীয় প্রকৃতির। 2 নম্বর বাস্তব রাজনীতিতে অপ্রাসঙ্গিক। 3 নম্বর জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে অচল। 4 নম্বর স্ববিরোধিতা। এই গেল গান্ধীবাদ। 5 নম্বর প্রশ্ন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো বা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। তো লিখে রাখো, এই প্রশ্নটা তোমাদের 2024 প্রশ্নতে, তোমাদের ফাইনাল পরীক্ষাতে এটা থাকবেই থাকবে। প্রথমে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এখানে পয়েন্ট দেওয়া রয়েছে এবং কিছু ভূমিকা দেওয়া রয়েছে। এবং তারপর থেকে যে 1 নম্বর পয়েন্ট হিসাবে লোকসভার নেতা, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে এখানে। তারপর মন্ত্রিসভার নেতা, সেখানে পয়েন্ট দেওয়া রয়েছে 6টি। তিন নম্বর পয়েন্ট সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা। 4 নম্বর রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। 5 নম্বর পররাষ্ট্রনীতির রূপকার। 6 নম্বর জাতির নেতা। এবং এখানে শেষ হচ্ছে। তো প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি লিখে রাখো, এই প্রশ্নটি তোমাদের বছর আসবে। এবং তার সঙ্গে একটা অথবা থাকতে পারে, সেটি হলো ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এখানে যে প্রথম ভূমিকা দেওয়া রয়েছে এবং একে যে কাজগুলি দেওয়া রয়েছে, প্রথম কার্যাবলী সেটা হলো বা ক্ষমতা, সেটা হলো শাসন সংক্রান্ত ক্ষমতা। তার আন্ডারে 5টি পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয়তে আইন সংক্রান্ত ক্ষমতা, সেখানেও পয়েন্ট দেওয়া রয়েছে 7টি। আমি বারবার বলবো তোমাদেরকে যে স্ক্রিনশট নিয়ে
লিখে নাও অথবা ভিডিওটা পজ করে আস্তে আস্তে লিখতে থাকো। 3 নম্বর ক্ষমতা অর্থ সংক্রান্ত ক্ষমতা। 4 নম্বর বিচার সংক্রান্ত ক্ষমতা। 5 নম্বর স্বেচ্ছাধীন ক্ষমতা। স্বেচ্ছাধীন ক্ষমতার ভিতরে এখানে 2টো পয়েন্ট রয়েছে এবং পরবর্তী পেজে মোট 6টি পয়েন্ট দেওয়া রয়েছে এখানে, এবং নিচেতে রয়েছে রাজ্যপালের পদমর্যাদা, সেটা এতটা দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ভারতের পার্লামেন্টে 2টি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ এই যে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে সম্পর্ক লিখতে হবে, অথবা ভারতের সংসদের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। তো এই প্রশ্নটি যে কোনোভাবে আসতে পারে, উত্তরটি একটাই। তো এখান থেকে শুরু হচ্ছে যে রাজ্যসভা ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক। প্রথমে ভূমিকা দেওয়া রয়েছে, তারপরে 3টি ক্ষেত্রে দেওয়া রয়েছে। প্রথমে রাজ্যসভা ও লোকসভার সমক্ষমতা, তার আন্ডারে 6খানা পয়েন্ট রয়েছে। তারপর রাজ্যসভার প্রাধান্য, তার ভিতরে 3খানা পয়েন্ট দেওয়া রয়েছে। 3 নম্বর পয়েন্ট লোকসভার প্রাধান্য, সেখানে এই পাতাতে 1টি পয়েন্ট দেওয়া রয়েছে এবং পরপৃষ্ঠাতে 4টি পয়েন্ট দেওয়া রয়েছে। মোট 3টিতে মোট 4টি পয়েন্ট দেওয়া রয়েছে এবং শেষে উপসংহার। পরবর্তী প্রশ্ন যে লোকসভা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী লোকসভা অধ্যক্ষ বা স্পিকারের। ঠিক আছে, অধ্যক্ষ বা স্পিকার দুটির মধ্যে একটি প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি উত্তর লিখতে হবে, এটাই উত্তর, সেম উত্তর। প্রথমে ভূমিকা দেওয়া রয়েছে, বেশ কিছু কথা দেওয়া রয়েছে এখানে যে লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে। তারপর এখানে একটু পয়েন্টগুলো দেখতে ভালো করে। ভূমিকা এখানে শেষ হচ্ছে। তারপর প্রথম কাজ হচ্ছে যে সভা পরিচালনা, তার ভেতরে এখানে পয়েন্ট দেওয়া রয়েছে 12টি পয়েন্ট দেওয়া রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা দেখে নাও এবং ভিডিওটা পজ করে দেখতে থাকো। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে লোকসভার সদস্যদের অধিকার রক্ষা, এতটা দেওয়া রয়েছে। তারপরে 3 নম্বর অর্থ বিল সম্পর্কিত ক্ষমতা। 4 নম্বর লোকসভা ও রাষ্ট্রপতির সংযোগ রক্ষা। 5 নম্বর সংসদীয় কমিটির প্রধান হিসাবে ভূমিকা। তারপর 6 নম্বর অন্যান্য ক্ষমতা, তার ভিতরে এখানে বেশ কিছু দেওয়া রয়েছে। কতগুলো দেওয়া রয়েছে? মোট 8টি দেওয়া রয়েছে, তো দেখে নাও। এবং শেষে রয়েছে স্পিকারের পদমর্যাদা, সেটা ছোট দেওয়া রয়েছে এবং শেষে দেওয়া রয়েছে উপসংহার। নয় নম্বর প্রশ্ন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো, তোমাদের ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্ন তোমরা দেখতে পাবে। এই প্রশ্নটি থাকছে তোমাদের। প্রথমে এখানে ভূমিকা শুরু হচ্ছে প্রথম পেজে, তার পরবর্তীতে এখানে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। আর একটা কথা বলি যে তো মনে হয় যদি লেখাগুলো বুঝতে পারছো না, তোমাদের ভিডিওটি কোয়ালিটি বাড়াবে, 360-এ নিয়ে যাবে, 360 পিক্সেলে, তাহলে সমস্ত ভিডিওটা যে লেখাগুলো সমস্ত বুঝতে পারবে। প্রথমে ভূমিকা শেষ হচ্ছে এইখানে, তারপরে পয়েন্ট শুরু হচ্ছে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী। তার ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে মূল এলাকা সম্পর্কিত ক্ষমতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। 3 নম্বর লেখো জারির ক্ষমতা। 4 নম্বরে সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষমতা। 5 নম্বরে
তত্ত্বাবধান সম্পর্কিত ক্ষমতা। তারপর 6 নম্বরে মামলা অধিগ্রহণের ক্ষমতা। 7 নম্বরে নিয়ন্ত্রণের ক্ষমতা। 8 নম্বরের অন্যান্য ক্ষমতা এবং শেষে উপসংহার দেওয়া রয়েছে। এবার পরবর্তীতে শেষ প্রশ্ন আজকের, যে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও উদ্দেশ্য লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে এখানে ভূমিকা দেওয়া রয়েছে, ক্রেতা আদালত সম্পর্কে দেওয়া রয়েছে বেশ কিছু। তারপর নিচেতে দেওয়া রয়েছে ক্রেতা আদালতের উদ্দেশ্য, সেখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া নেই, নর্মাল দেওয়া রয়েছে। তারপর ক্রেতা আদালতে গঠনটা দেওয়া রয়েছে, গঠনটা বেশি বড়। এখানে শুরু হচ্ছে, তো এখানে ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। প্রথমে 1 নম্বরে জেলা ক্রেতা আদালত, 2 নম্বরে রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন। তারপরে আসছে 3 নম্বরে জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন। এখানে তারপর চলে আসছে যে ক্রেতা আদালতের বৈশিষ্ট্য। তার ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে শুধু ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য গঠিত। 2 নম্বর পয়েন্ট 3টি স্তরে বিন্যস্ত। তারপরে রয়েছে যে 3 নম্বর পয়েন্ট রয়েছে শুধুমাত্র বাদী পক্ষ বা অভিযোগকারীর নালিশ। 4 নম্বর পয়েন্ট শুধু জিনিস নয়, পরিষেবা অন্তর্ভুক্ত। 5 নম্বর পয়েন্ট স্বল্প ব্যয়ে নালিশ জানানোর সহজ পদ্ধতি। তারপর 6 নম্বর পয়েন্ট আইনজীবীর প্রয়োজন নেই। 7 নম্বর পয়েন্ট ক্রেতা আদালতের আদেশ আপিলযোগ্য। এবং 8 নম্বর পয়েন্ট দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির প্রয়োগ। তো এখানেই শেষ হচ্ছে। তো আমি কোনো প্রশ্নে বারবার বলছি, আমি রিপিট করব না। তোমাদের সমস্ত ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকতে হবে।